স্বাগতম তোমাদেরকে অ্যানিমি টকের এগেইনস্ট দ্য স্কাই সুপ্রিমের ৭তম পর্বে। গত এপিসোডে আমরা যেখানে শেষ করেছিলাম যে সেখান থেকে শুরু করব, যেখানে আমরা দেখতে পাই রাতেই মেঙ্গি নিজে টানিয়নের সাথে দেখা করতে আসে। পরদিন লিউলংয়ের সাথে টানিয়নের মরণপণ যুদ্ধ হওয়ার কথা। মেঙ্গি খুব চিন্তিত থাকলেও টানিয়ন তাকে আশ্বস্ত করে বলে যে জয় তারই হবে। জিতিয়ান তখন লিংহু হলের প্রধানের কাছে ছিল। লিংহু যখন তাকে জানায় যে টানিয়ন নবম স্তরে পৌঁছে গেছে, তখন জিতিয়ান অবাক হয়ে যায়। সে লিউলিংয়ের কথা জিজ্ঞেস করলে লিংহু জানায় যে সে লাইট সোল টেম্পলে গিয়েছিল এবং সেখানে সবার লাইফ ল্যাম্প নিভে গেছে। এর মানে হলো টানিয়ন সবাইকে মেরে ফেলেছে। তাই লিংহু নির্দেশ দেয় যেন জিতিয়ান দ্রুত টানিয়নকে শেষ করে দেয়। জিতিয়ান আশ্বস্ত করে বলে যে সে তার ড্রাগন বডি ১২তম স্তরে উন্নীত করেছে। লিংহু খুশি হয়ে বলে এই শক্তির মাধ্যমে জিতিয়ান ড্রাগন লিস্টে জায়গা করে নেবে। পরদিন যুদ্ধের ময়দানে লিংহু এবং ইউনগংকে একসাথে দেখা যায়। তারা টানিয়নের মৃত্যু নিয়ে করা বাজির ব্যাপারে কথা বলছিল। লিংহু বাজি দ্বিগুণ করার প্রস্তাব দিয়ে বলে যে ১ ঘন্টার মধ্যে সে টানিয়নকে মৃত অবস্থায় দেখাবে, আর যদি তা না হয় তবে সে ইউনগংকে ৬০ মিলিয়ন স্পিরিট স্টোন দেবে। ইউনগং রাজি হয়। গ্রেট এল্ডার যখন জিতিয়ান এবং টানিয়নের মধ্যে ডেথ ম্যাচ ঘোষণা করেন তখন সবাই অবাক হয়ে যায়। তারা মনে করেছিল জিতিয়ান খুব সহজেই টানিয়নকে মেরে ফেলবে, কিন্তু ইউনগং বুঝতে পারে লিংহু তার সাথে চাল চালছে। টানিয়ন আসতে দেরি করায় সবাই ভাবে সে ভয়ে পালিয়েছে, কিন্তু কিছুক্ষণ পর সে সুয়ার সাথে সেখানে পৌঁছায়। ঠিক সেই সময় জিয়াও সেখানে আসে এবং জানায় যে সে টানিয়নের সাথে দেখা করতে গিয়েছিল কিন্তু তাকে পায়নি। এই দৃশ্য মু মেঙ্গি দূর থেকে দেখছিল। জিয়াও টানিয়নকে তার মায়ের দেওয়া একটি লাকি জেইড উপহার দিতে চায় যাতে তার কোনো ক্ষতি না হয়। টানিয়ন নিতে অস্বীকার করলেও জিয়াও জোর করে তার হাতে পাথরটি গুজে দেয়, কিন্তু টানিয়ন পাথরটি নিচে ফেলে ভেঙে ফেলে। এটি দেখে জিয়াও খুব কষ্ট পায়, কারণ এটিই ছিল তার মায়ের শেষ স্মৃতি। সে জিজ্ঞেস করে টানিয়ন কেন বদলে গেছে। আসলে টানিয়ন জিয়াওয়ের ভালো বন্ধু হয়ে থাকতে চায়, কিন্তু লিউ লংয়ের কারণে তাকে কঠোর হতে হয়। গ্রেট এল্ডার ম্যাচ শুরু করলে জিতিয়ান তার ড্রাগন বডি ফর্মে চলে আসে। মিঙ্গি খুব দুশ্চিন্তা করতে থাকে এবং দর্শকদের মনে হয় টানিয়নের মৃত্যু আজ নিশ্চিত। জিতিয়ান গর্জন করে বলে যে সে টানিয়নের দেহ টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু লড়াই শুরু হতেই দেখা যায় অন্য চিত্র। টানিয়ন এক আঘাতেই জিতিয়ানকে দূরে ছিটকে ফেলে এবং তার শক্তির কাছে জিতিয়ান টিকতেই পারছিল না। সবাই টানিয়নের এই অবিশ্বাস্য ক্ষমতা দেখে অবাক হয়ে যায়। টানিয়ন তার তলোয়ার দিয়ে জিতিয়ানের একটি হাত কেটে ফেলে। ইউনগং তার ছাত্রকে সাহায্য করার জন্য নিজের তলোয়ার ছুড়ে দিলেও টানিয়ন সেটি ধরে ফেলে এবং তা দিয়েই জিতিয়ানের অন্য হাতটিও কেটে দেয়। জিতিয়ান ভয় পেয়ে প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করে। ইউনগং চিৎকার করে টানিয়নকে থামতে বলে এবং বলে যে এভাবে নিষ্ঠুরভাবে কাউকে মারা উচিত নয়, এতে সম্প্রদায়ের বদনাম হবে। টানিয়ন সপার জবাবে বলে এখানকার নিয়ম অনুযায়ী মরণপণ যুদ্ধে কেউ হস্তক্ষেপ করতে পারে না। আপনি তখন কোথায় ছিলেন যখন এই জিতিয়ান আমার শরীর টুকরো টুকরো করার কথা বলছিল? ইউনগং একদম চুপ হয়ে যায়। গ্রেট এল্ডার টানিয়নের সাহসিকতা দেখে মুগ্ধ হন। অবশেষে টানিয়ন চূড়ান্ত আঘাত করে জিতিয়ানকে সেখানেই মেরে ফেলে। উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়, কারণ ১০০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নবম স্তরের ছাত্র ড্রাগন লিস্টে জায়গা করে নিল এবং জিতিয়ানের র্যাঙ্ক ছিনিয়ে নিল। লিংহু প্রচণ্ড রেগে যায়, কারণ সে বাজি হেরে গেছে। অন্যদিকে গ্রেট এল্ডার আনুষ্ঠানিকভাবে টানিয়নকে ড্রাগন লিস্টের যোদ্ধা হিসেবে ঘোষণা করেন এবং তাকে বিশেষ উপহার দেওয়ার কথা বলেন। এখন গ্রেট এল্ডার ঘোষণা করেন যে মিটিওরাইট ভ্যালি পরীক্ষায় কেবল সেই সব ছাত্ররাই অংশ নিতে পারবে যারা ড্রাগন লিস্টে জায়গা করে নিয়েছে। এছাড়া সেক্টের পক্ষ থেকে একটি ডাইমেনশনাল স্পেস রিং দেওয়া হবে, যেখানে একদিনের ট্রেনিং বাইরের জগতের ১০ দিনের ট্রেনিংয়ের সমান। এটি শুনে আউটার গেটের ছাত্ররা খুব খুশি হয়, কারণ এটি তাদের জন্য অত্যন্ত মূল্যবান সুযোগ। গ্রেট এল্ডার আরও জানান যে ম্যাজিক, অ্যালকেমিক্যাল এবং অ্যারে ফরমেশনের দক্ষতার ভিত্তিতে প্যাট্রিয়ার্ক নির্বাচন করা হবে। যার উচ্চমানের যোগ্যতা থাকবে সে ৯ জন প্যাট্রিয়ার্কেরই সমর্থন পাবে এবং সরাসরি ডিরেক্ট স্টুডেন্ট হিসেবে গৃহীত হবে। এসব শুনে সব ছাত্র উৎসাহিত হয়ে পড়ে এবং গ্রেট এল্ডার সবাইকে প্রস্তুতির নির্দেশ দেন। এরপর আমরা ওয়েইকে দেখতে পাই। তার কাছে এক লোক দৌড়ে এসে একটি চিঠি দেয়। ওয়েই চিঠিটি পড়া মাত্রই টানিয়নের উপর প্রচণ্ড রেগে যায়। আসলে সেই চিঠিটি ছিল ওয়েইয়ের কাজিন কংজিয়ের মৃত্যুর খবর নিয়ে, যাকে টানিয়ন সেক্টের সিলেকশন কম্পিটিশনে মেরে ফেলেছিল। ওয়েই তৎক্ষণাৎ টানিয়ন ঘিরে ফেলে। তার রাগ দেখে টানিয়ন পুরো বিষয়টি বুঝতে পারে। ওয়েই টানিয়নকে লাইফ অ্যান্ড ডেথ রিলমে চ্যালেঞ্জ করলে টানিয়ন পাল্টা প্রশ্ন করে, আমাকে চ্যালেঞ্জ করার তুমি কে? এটি শুনে ওয়েই আরও ক্ষিপ্ত হয়ে টানিয়নকে আক্রমণ করতে যায়, কিন্তু টানিয়ন সেই আক্রমণ রুখে দেয়। ওয়েই বলে ড্রাগন লিস্টে তোমার র্যাঙ্ক ৪০তম হলেও তোমার শক্তি আহামরি কিছু মনে হলো না। সে হুমকি দেয় যে টানিয়ন তার জীবনের সবচেয়ে বড় ভুল করেছে এবং তাকে যেন মিটিওরাইট ভ্যালি পরীক্ষায় মরার জন্য প্রস্তুত থাকে। অন্যদিকে জিয়াও তার মায়ের শেষ স্মৃতিটি ভেঙে যাওয়ার কারণে খুব কাঁদছে। এটি দেখে তার জুনিয়র রং টানিয়নকে গালমন্দ করতে থাকে, কিন্তু জিয়াও তাকে শান্ত করে বলে যে এতে টানিয়নের কোনো দোষ নেই। তখন রং বলে, তুমি এখনও টানিয়নকে দোষ দিচ্ছ না, তার মানে তুমি তাকে ভালোবাসো।
জিয়াও উত্তর দেয় যে এখন আর তাতে কিছু যায় আসে না, কারণ টানিউন আগে থেকেই মু মেঙ্গির সাথে আছে। রংরং তখন দাবি করে যে টানিউন মু মেঙ্গির আসল রূপ চেনে না। মেঙ্গি ড্র্যাগন ব্যাটেলে জিয়াওকে কোনো সুযোগ দিতে না চাওয়ায় গুজব ছড়িয়েছিল যে জিয়াও তার পানীয়তে ওষুধ মিশিয়েছে। রংরঙের ধারণা মেঙ্গি টানিউনের কাছে জিয়াওয়ের বদনাম করেছে বলেই সে জিয়াওকে এড়িয়ে চলছে। জিয়াও বারণ করা সত্ত্বেও রংরং মেঙ্গির সত্যি জানাতে টানিউনের কাছে চলে যায়। রংরং টানিউনের সাথে একান্তে কথা বলতে চাইলে মেঙ্গি নিজেই সেখান থেকে সরে যায়। রংরং টানিউনকে বলে যে জিয়াও তাকে ভালোবাসতে শুরু করেছে এবং আগে কখনো কোনো ছেলের সাথে সে এত ভালো ব্যবহার করেনি। কিন্তু টানিউন স্পষ্ট জানিয়ে দেয় যে এতে তার কিছু যায় আসে না। এরপর যখন রংরং মু মেঙ্গি সম্পর্কে আজেবাজে কথা বলতে শুরু করে, টানিউন রাগে তার গলা চেপে ধরে। সে কড়া হুঁশিয়ারি দেয় যে মেঙ্গি সম্পর্কে আরেকটিও খারাপ কথা বললে সে তাকে সেখানেই মেরে ফেলবে। তখন রংরং তাকে বোঝাতে থাকে যে জিয়াও আসলে রংরং বলে মু মেঙ্গি ড্র্যাগন ব্যাটেলে জিয়াওকে কোনো সুযোগ দিতে চায়নি। আমি মেঙ্গিকে খুব ভালো করে জানি, সে মোটেও ভালো মানুষ নয়। সে আরও জানায় যে জিয়াও আসলে শিয়াং মাউন্টেন এলাকার একটি দরিদ্র মেয়ে ছিল, যাকে একটি এল্ডার ক্ষুধার্ত অবস্থায় খুঁজে পেয়েছিলেন। সেই এল্ডারই জিয়াওকে সেক্টে নিয়ে আসেন, যেখানে আমি এবং লিউ লং তার সাথে থাকতাম। সে অত্যন্ত দয়ালু একজন মানুষ। টানিউন, তুমি যেদিন থেকে ওর প্রাণ বাঁচিয়েছ সেদিন থেকেই ও তোমাকে ভালোবাসতে শুরু করেছে। এটি শুনে টানিউন কিছুটা অবাক হয়। এরপর সে লিউ লংয়ের সাথে তার শত্রুতার কথা জানায় এবং বলে যে এই কারণেই সে জিয়াওয়ের থেকে দূরে থাকতে চায়। টানিউন আরও যোগ করে, জিয়াও যদি আমাদের বিবাদের মাঝে না আসে তবে তার সাথে কাটানো মুহূর্তগুলো আমি অবশ্যই মনে রাখব। এরপর টানিউন সেখান থেকে চলে যায়। জিয়াও যখন এসব জানতে পারে সে আরও বেশি ভেঙে পড়ে। সেদিন রাতে টানিউন নিজের হাতে ডিনার রান্না করে। সুয়া তাদের দুজনের সাথে খাবার উপভোগ করলেও কিছুক্ষণ পর তাদের একা ছেড়ে দিয়ে চলে যায়। সেই সুযোগে টানিউন মেঙ্গিকে আদর করে এবং কথা দেয় যে সে যখন শক্তিশালী হবে তখন মেঙ্গির মাকে উদ্ধার করতে সাহায্য করবে। সে সবার সামনে মেঙ্গিকে প্রপোজ করার এবং মেঙ্গির সমস্ত অপমানের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেয়। এসব শুনে মেঙ্গি খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। টানিউন মেঙ্গির অতীত জানতে চাইলে সে তার কাহিনী বলতে শুরু করে। মেঙ্গি জানায় যে এই মহাদেশে 9টি প্রধান শক্তি রয়েছে, 3টি বড় সেক্ট এবং 4টি পবিত্র রাজবংশ। সেগুলি হল জুয়ানগু, হোলি, ডুবা, নানগং এবং তাংজুন হোলি ডাইনেস্টি। 8 বছর আগে তাংজুন বংশের রাজা তাদের শহরে আক্রমণ করে তার বাবাকে মেরে ফেলেছিলেন। মেঙ্গি কোনো মতে প্রাণ বাঁচিয়ে শিয়াং মাউন্টেনে পালিয়ে যায় এবং সেখানে এল্ডাররা তাকে খুঁজে পান। তখন সে স্পিরিট ফেটারিং রিলমের 4র্থ স্তরে ছিল। টানিউন মেঙ্গিকে কথা দেয় যে সে একদিন তাংজুন রাজবংশের কাছ থেকে এই হত্যার প্রতিশোধ নেবে। এরপর সে রহস্যময় গড সোর্ড সম্পর্কে জানতে চাইলে মেঙ্গি বলে সে বিস্তারিত জানে না, তবে তার বাবা মারা যাওয়ার আগে 2টি প্রাচীন শব্দের কথা বলেছিলেন। মেঙ্গি আরও সতর্ক করে যে তাংজুন রাজবংশকে ধ্বংস করা সহজ নয়, এমনকি পুরো সেক্টের শক্তি দিয়েও তা সম্ভব না হতে পারে। টানিউন তাকে আশ্বস্ত করে বলে, আমার উপর বিশ্বাস রাখো, শত্রু যত শক্তিশালীই হোক আমি তাকে শেষ করে দেব। এরপর মেঙ্গি টানিউনকে তার শত্রুর একটি ছবি দেয়। এদিকে লিংহু তার অনুসারীদের জানায় যে মিটিওরাইট ভ্যালি পরীক্ষাটি 2 বছর ধরে চলবে। টানিউনের ফ্রেজাইল সোল রিলমে পৌঁছাতে অন্তত 4 মাস লাগবে, কিন্তু লিংহুর লোকেরা ইতিমধ্যেই সেই স্তরের খুব কাছাকাছি, তাই তারা 2-3 মাসের মধ্যেই টানিউনকে অনায়াসে মেরে ফেলতে পারবে। লিংহু এর জন্য বড় পুরস্কারের ঘোষণা দেয়। অন্যদিকে টানিউনকে মারার জন্য লিউ লং এবং ওয়েইও হাত মেলায়। মিশনারি হলের প্রধান ঘোষণা করেন যে টানিউনকে মারলে 10 মিলিয়ন, সুয়াকে মারলে 3 মিলিয়ন এবং মেঙ্গিকে জীবন্ত ধরতে পারলে 10 মিলিয়ন স্পিরিট স্টোন পুরস্কার দেওয়া হবে। পরদিন গ্রেট এল্ডার সবাইকে একটি মানচিত্র দেন এবং জানান যে মিটিওরাইট ভ্যালি একটি শক্তিশালী সুরক্ষা বলয় বা ফরমেশন দিয়ে ঘেরা। তিনি সবাইকে সেই বলয়ের ভেতর থাকার নির্দেশ দেন, কারণ বাইরে 3য় স্তরের ভয়ঙ্কর মনস্টার থাকতে পারে। টানিউন তখন জিজ্ঞেস করে সেখানে ড্র্যাগন লর্ডের কোনো চিহ্ন আছে কিনা। গ্রেট এল্ডার জানান যে 1000 বছর ধরে তারা এটি খুঁজছেন, কারণ সেটি পেলে তাদের পূর্বপুরুষদের হারানো ক্ষমতা ফিরে আসবে এবং সেক্ট আবার শক্তিশালী হয়ে উঠবে। টানিউন সব শুনে বিষয়টি বুঝতে পারে যে ড্র্যাগন গড এবং ড্র্যাগন দমনের সূত্রগুলো ফরমেশনের বাইরেই পাওয়া যাবে। তখন মু মেঙ্গি জানায় যে পরীক্ষাটির এলাকাটি 5টি ভাগে বিভক্ত, যথা সানসেট ফরেস্ট, ডেথ ভ্যালি, ইভাঞ্জেলি টেম্পল, শিংশ্যাং গোল্ড প্যালেস এবং রয়্যাল সিটি। মেঙ্গি আরও বলে যে মিটিওরাইট ভ্যালিতে প্রবেশের সময় টেলিপোর্টেশন তাদের এক একজনকে এক এক জায়গায় পাঠিয়ে দেবে, তাই তারা সিদ্ধান্ত নেয় যে সবাই শেষ পর্যন্ত সানসেট ফরেস্টে এসে মিলিত হবে। গ্রেট এল্ডার সতর্ক করে বলেন যে এই 2 বছরের মধ্যে টাইম অ্যান্ড স্পেস টাওয়ার মাত্র 1 মাসের জন্য খুলবে, তাই সেখানে গুপ্তধনের জন্য নিজেদের মধ্যে লড়াই না করে সবাইকে মিলেমিশে থাকার পরামর্শ দেন। এরপর তিনি টেলিপোর্টেশন ফরমেশন সক্রিয় করেন এবং সবাইকে সতর্ক করেন যেন কেউ সময় চ্যানেলের দেওয়ালে স্পর্শ না করে। কিছুক্ষণ পর সব ছাত্র মিটিওরাইট ভ্যালিতে পৌঁছে যায়।
টানইউন নিজেকে একটি প্রাচীন উপত্যকায় আবিষ্কার করে। সেখান থেকে সানসেট ফরেস্টে যেতে হলে তাকে ইভানজেলি টেম্পল এবং শিং শ্যাং গোল্ড প্যালেস পার করতে হবে। সেখানে সে লিউ লংয়ের 2 লোককে দেখতে পায়। তারা টানইউনকে দেখে পালানোর চেষ্টা করলেও টানইউন তাদের ধরে ফেলে। তাদের মধ্যে একজন টানইউনকে জানায় যে সে নিজে, সুয়া এবং মেঙ্গির মাথার ওপর বিশাল অঙ্কের ইনাম রাখা হয়েছে। এটি শুনে টানইউন প্রচণ্ড রেগে যায় এবং লোকটিকে সেখানেই মেরে ফেলে। টানইউন বুঝতে পারে তার শত্রুরা দ্রুত শক্তিশালী স্তরে পৌঁছে যাবে, তাই সে সানসেট ফরেস্টে যাওয়ার আগে নিজে রিফাইনমেন্ট লেভেলে পৌঁছানোর সিদ্ধান্ত নেয় যাতে শত্রুদের মোকাবিলা করতে পারে। সে সেখানেই সাধনা শুরু করে। একদিন হঠাৎ সে দুজনের কথা শুনতে পায় যে ওয়েই শিং শ্যাং গোল্ড প্যালেসে অপেক্ষা করছে। তারা যখন বিশ্রাম নিচ্ছিল, টানইউন তাদের সামনে হাজির হয়। একজন তাকে মারতে চাইলে অন্যজন বুঝতে পারে যে টানইউন ইতিমধ্যেই রিফাইনমেন্ট লেভেলে পৌঁছে গেছে এবং সে পালানোর চেষ্টা করে, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। টানইউন দুজনকেই খতম করে দেয়। এরপর টানইউন শিং শ্যাং গোল্ড প্যালেসে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার পালিত জন্তু দাদাওকে বাইরে আনে। দাদাও এখন স্পিরিচুয়াল লিকুইড পান করে পুরোপুরি সুস্থ এবং পূর্ণবয়স্ক রূপে পৌঁছে গেছে। টানইউন ধারণা করে যে এখানেই হয়তো কোনো অশুভ আত্মাকে সমাধি দেওয়া হয়েছে। সে মাটির নিচের প্রাসাদের দিকে এগোতে দেখে, যা অনেক গভীরে ছিল। সেখানে ড্র্যাগনের পায়ের বিশাল ছাপ দেখে দাদাও ভয় পেয়ে যায়, কিন্তু টানইউন তাকে অভয় দিয়ে বলে, ভয়ের কিছু নেই, ওরাও তোমার মতো। এদিকে ওয়েইয়ের লোকেরা একটি পাথরের নিচে 3টি উচ্চ পর্যায়ের বিস্ট সোল স্প্রিং খুঁজে পায়। এটি অত্যন্ত মূল্যবান কারণ এটি বিস্ট সোল পাওয়ার অনেক বাড়িয়ে দেয়। তারা যখন ওয়েইকে খবর দেয়, টানইউনও সেখানে পৌঁছে লুকিয়ে সব দেখছিল। ওয়েই সেখানে এসে 3টি স্প্রিং দেখে খুব খুশি হয়। ওয়েইয়ের লোকেরা যখন পাথর সরিয়ে সেই মহামূল্যবান বস্তুগুলো নিতে যায়, টানইউন চোখের পলকে সেগুলো সেখান থেকে তুলে নেয়। টানইউনের এই দুঃসাহস দেখে ওয়েই প্রচণ্ড ক্ষিপ্ত হয় এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়। আর এখানেই 7ম পর্ব শেষ হয়। পর্ব 8 নিয়ে ফিরব খুব শিগগিরই। বাকি পর্বের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন।